ত্রয়োদশ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর সংখ্যাগরিষ্ঠতা, এর ফলাফল এবং অতীত ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ নির্বাচনের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সহ মিত্র দল 212টি আসন পেয়েছে, অর্থাৎ দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে জয়লাভ করেছে। আমার আলোচনার বিষয় হলো যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বিড়ম্বনা ও আমাদের ভবিষ্যৎ। এই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে আলোচনা করতে গেলে পরে আসলে পিছন থেকে একটু কথা বলে আসতে হয়। আর তা হলো, বাংলাদেশের ইতিহাসে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় প্রথম শেখ মুজিবুর রহমানের সরকার 1973 সালে। 1973 সালে এই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে শেখ মুজিবুর রহমান যে গণবিরোধী কাজগুলি করেছিল তা হলো সংবিধান সংশোধন করা, প্রেসিডেন্ট একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, সমস্ত সংবাদপত্র বন্ধ করে 4টি সংবাদপত্র রাখা এবং শেখ মুজিবুর রহমান নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা, গণতন্ত্র হত্যা, এই সমস্ত রেজাল্ট ছিল। এই সমস্ত কাজগুলো করেছিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে শেখ মুজিবুর রহমান 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে, যার ফল খুব সুখকর হয়নি, যার পরিণতি হয়েছে 75 সালের রক্তাক্ত আগস্ট বিপ্লবের মাধ্যমে। আর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে আসছিল 2001 সালে বেগম খালেদা জিয়া নেতৃত্বে 4 দলীয় জোট সরকার। আর সংক্ষেপে বলতে গেলে সেটার পরিণতি আসলে ওই 11 সরকারের মাধ্যমে হয়েছে। আবার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছিল আমাদের হাসিনা সরকার 2008 সালে। যদিও নির্বাচনটা মাঠ পর্যায়ে হলেও ফলাফলটা টেবিলে নির্ধারণ হয়েছিল, তবুও তো দুই তৃতীয়াংশ কাগজে কলমে ছিল। আর তার পরিণতি হয়েছে আমাদের এই দীর্ঘ 15-16 বছরের অবরুদ্ধ জীবন এবং কষ্টকর জীবন, গুম, খুন, হত্যা, সন্ত্রাস। আর তার পরিণতি হয়েছে 24-এর রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে 1400 লোকের জীবন এবং হাজার হাজার লোকের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে। এটা গেল বাংলাদেশের ইতিহাস। দক্ষিণ এশিয়ার ইতিহাসের ক্ষেত্রেও আসলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা খুব সুখকর ফল আনেনি। 1984 সালে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং 2017 সালে কমিউনিস্ট পার্টি নেপালে সংখ্যাগরিষ্ঠতা পায় দুই তৃতীয়াংশ এবং শ্রীলঙ্কায় 2020 সালে SLPP দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এই ব্যাপারে তাদের কারোরই আসলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যে আসলে খুবই সুখকর ছিল তা নয়। ভারতে একটা সুবিধা ছিল যে এদের মূল প্রবণতাটা হয় যে তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, কেন্দ্রীভূত করতে চায় এবং বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে চায় এবং তারা ইলেকশন ম্যানিপুলেট করতে চায়। এইটা হলো মানে মূলত হলো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার একটা ইতিহাস। যেমন কিন্তু ভারতের একটা সমস্যা হলো যে ভারতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভারতের উচ্চকক্ষ এবং বিচার ব্যবস্থা স্বাধীন থাকার কারণে এটা তারা ঠেকাই দিতে পারে। নেপালের সুপ্রিম কোর্ট এটা 2020 সালে এটিকে ঠেকাই দিয়েছিল। আর শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সংবিধান সংশোধন করে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতাও কিছুটা খর্ব করে, যার কারণে গণ অসন্তোষ সৃষ্টি হয় এবং 22-23 সালে একটা ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। অর্থাৎ দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা আসলে কোনোভাবেই মানে এর পরিণতিতে সুখকর বা মধুময় হয়নি। এর পরিপ্রেক্ষিতে এই কথাও এখন আমরা আলোচনায় আনতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি
মিত্রদল পেল, এর মাধ্যমে তারা কি সেই আগেরই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সরকারগুলোর মতোই কিছু ভুল ত্রুটি পুনরাবৃত্তি করবে, না তারা সঠিক পথে জন আকাঙ্ক্ষার মতো রাষ্ট্র পরিচালনা করবে? এটা একটা বড় কোশ্চেন। আর ইতিমধ্যে এই কোশ্চেনেরও কিছুটা আলামত আমরা লক্ষ্য করছি যে এর লক্ষণটা কোন দিকে যাচ্ছে। 72 ঘন্টা যেতে না যেতে সরকার গঠনের যে সরকারের প্রথম শপথ নেওয়ার সাথে সাথেই জুলাই সনদ তারা অস্বীকার করে বসছে। অর্থাৎ জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে, যারা ক্ষমতাসীন হয়েছেন এবং বিরোধী দল সবাই জুলাই সনদকে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তারা অঙ্গীকার করছে এবং জুলাই সনদের ভিত্তিতে গণভোট এটা তারা সমর্থন করেছেন। এবং গণভোটে প্রথম দিকে বিএনপি মিত্রদল এটা চুপচাপ থাকলেও জনমতের চাপে পড়ে তারেক জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি এটিকে হা ভোটের পক্ষে শেষের দিকে এটা সম্মতি জ্ঞাপন করেন এবং বিভিন্ন মিটিং মিছিলে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য উনি ক্যাম্পেইন করেন। তো এই ফলশ্রুতিতে ধরে নেয় এবং তারা ঘোষণা দিয়েছেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছিলেন ইলেকশনের আগে যে যেহেতু আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি, অতএব আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। তো জনগণে একটা জনগণ আশ্বস্ত হয়েছিল এবং সেই অনুপাতে জনগণ হা ভোটের পক্ষে যথেষ্ট ভোট দিয়েছে, যদিও না ভোটের পক্ষে অনেক ভোট পড়েছে। এটাও বোঝা গেছে যে বিএনপি সব এলাকায় সবাই মুখে এটা বললেও আসলে অন্তরে তারা এটা ধারণ করেনি। এটি এই ভোটের চিত্রে এটি বোঝা গেছে। তাছাড়াও আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা ছিল এরা সমস্তই না ভোটের পক্ষে ভোট দিয়েছে। তো যাই হোক, যে চিত্রই আসুক বা হা ভোট জয়যুক্ত হয়েছে এবং যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হয়েছে, সঙ্গত কারণে জনগণ আশা করেছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এবং জুলাই সনদে যে উল্লেখ করা ছিল যে সদস্যদের এবার সংসদে 2টি বিষয়ে শপথ নিতে হবে, যা জুলাই সনদে উল্লেখ করা ছিল। সেটা হলো, একটা হলো সংসদ সদস্য হিসেবে, আরেকটা হলো সংবিধান সংশোধন কমিটির সদস্য হিসেবে। একই দিনে একই ব্যক্তির অধীনে শপথ নেওয়ার কথা জুলাই সনদে উল্লেখ আছে। কিন্তু বিএনপি প্রথম দিনে যে ভুলটা করলেন এবং তারা জুলাই সনদের সাথে যে একটা প্রতারণামূলক আচরণ করলেন, সেটা তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন, কিন্তু জুলাই সনদে তারা সংবিধান সংশোধন কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করলেন না। এটা জুলাই সনদের প্রথমে একটা ভায়োলেশন হলো। তৃতীয়ত হলো যে সংসদে উচ্চকক্ষে গঠিত হওয়ার কথা, সেই উচ্চকক্ষে এখন পিআর পদ্ধতি হবে না নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুপাতে হবে? এটা একটা ভাইটাল কোশ্চেন। বিএনপি তো সঙ্গত কারণে চাইবে যে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুপাতে উচ্চকক্ষে গঠিত হোক, আর বিরোধী দল চাইবে যে এর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হোক। এখন যৌক্তিক কোনটা? যৌক্তিক তো অবশ্যই প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে সদস্য নির্বাচিত হোক। যদি উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত না হয়, যদি নিম্নকক্ষের সংসদ সদস্যের নির্বাচিত সংসদের অনুপাতে উচ্চকক্ষ গঠিত, তাহলে তো এদের কোনো মানে থাকে না। এখন এই বিষয়ে বিএনপি কী করবে এটাও সামনে ভবিষ্যতে এটা নিয়ে একটা আশঙ্কা আছে। সঙ্গত কারণেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারগুলো যে পিসফুলি কাজ করবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, বিগত সরকারগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করতে পারেনি তাদের এই সংখ্যাগরিষ্ঠতার অহংকারে। এখন বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সরকার এটা কি করবে এটা ভবিষ্যতে বলে দিবে, যাতে আমরা আশা করি যে তারা যেন গণবিরোধী কোনো কাজ না করে জনগণের মতামতের ভিত্তিতে, অর্থাৎ জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেইভাবে তারা এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। নতুবা যে অসন্তোষ প্রথমেই ধুমায়িত হয়ে উঠছে এবং ভবিষ্যতে যে এটা আরও ব্যাপক রূপ লাভ করবে, তখন আসলে পিসফুলি সরকার পরিচালনা করেন, দেশ পরিচালনা করা কষ্টকর হয়ে যাবে। এটাকে অস্বীকার করা আসলে সঙ্গত কোনো কারণ নেই। এখন এটা আমাদের দেশে আমরা এটা বুঝতে পারতেছি, কিন্তু বিএনপির বুদ্ধিজীবী এবং মন্ত্রীরা এটা কেন তো এটাকে অপোজ করতেছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী তো একবার বলেই ফেললেন, কিসের গণভোট, কিসের কি।
এই নির্বাচিত হওয়ার পরে। তো এটাতে তো মানে অত্যন্ত আতঙ্কিত হওয়ার একটা কথা। তো যাই হোক, তো এরকম গণবিরোধী কোনো কাজ কোনো মন্ত্রী এটা মনে করলেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার কাছে এটা অবশ্যই আশা করব যে উনি জনগণের পালস বুঝবেন এবং দেশে যাতে শুরু থেকে কোনো বিশৃঙ্খলা বা দ্বিমতের সৃষ্টি না হয়, বিরোধী দলের সাথে ঐক্যমতের ভিত্তিতেই কিংবা ছোটোখাটো বিরোধী থাকলেও উনি যেন বড় রকমের কোনো রকম দ্বিমতে না যান এবং দেশটা পিসফুলি শাসন করেন। ওনার সৌভাগ্য এই যে এই জামাতের মতো একটা শান্তশিষ্ট বিরোধী দল পেয়েছে এবং তারা যৌক্তিক সমালোচনা করবেন এবং ভালো কাজে আপনাদের সমর্থন দেবেন, এইগুলো তারা কথা দিয়েছেন। আমরা আশা করব দেশটা সুন্দর চলুক, শান্তিতে চলুক, আমরা সাধারণ মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি, এটি আমাদের কামনা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যাতে আপনাদের সাথে মতামত শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।